নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, শত্রুর সঙ্গে বসবাস বলে একটা কথা। যেই বাড়িতে ভালোবাসার থাকার কথা, স্বপ্ন থাকার কথা, সেইখানেই মেলে মৃত্যু। ভাবতে পারেন, ঘটনাটা ঘটেছে গত 7ই জুলাই 2026, এই মাত্র কয়েকদিন আগে আয়ারল্যান্ডে। তো আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা ছোট্ট শহর, নাম হয়েছে কিলার্নি। এবং এই সময়টাতে, বিশেষ করে সামারে, সেই কিলার্নিতে পর্যটকে ভরপুর থাকে। চারিদিকে সবুজের সমারোহ, পাহাড়, শান্ত স্নিগ্ধ রাস্তা, লেক এবং প্রাকৃতিক সৌন্দর্য। এবং এই সব কিছুই কিলার্নিকে বিশ্বের অন্যতম একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। তো সাধারণত এই সৌন্দর্য ব্যতীত খারাপ কোনো খবরের জন্য আন্তর্জাতিক সংবাদে এই কিলার্নি শহরটা আসে না। কিন্তু সেই শান্ত শহরেই এই 7ই জুলাই সকালে একটা বিশাল বড় ঘটনা ঘটে যায়। সেটা শুধু আয়ারল্যান্ড না, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। নিজের বাড়িতে শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় 43 বছর বয়সী এক মার্কিন নাগরিক জেমি কার্নিকে। খুব অল্প সময়ের মধ্যেই তদন্তকারীরা বুঝতে পারেন ঘটনাটি একটি হত্যাকাণ্ড। এরপর থেকেই শুরু হয় আন্তর্জাতিক তদন্ত। তো মৃত্যুর পর যেই মানুষটাকে পুলিশ খুঁজতে শুরু করে, সেটা হলো জেমি কার্নির খুব ঘনিষ্ঠ মানুষদের একজন। তার সঙ্গে একই বাড়িতে বসবাস করত। সেই ব্যক্তির নাম আহমাদ আল সাকার, 28 বছর বয়সী জর্ডানিয়ান নাগরিক, যদিও নিজেকে সে প্যালেস্টাইনিয়ান বলে পরিচয় দেয়। তো যখন আয়ারল্যান্ডের পুলিশ তাকে খোঁজা শুরু করে, ততক্ষণে সে আর আয়ারল্যান্ডে নাই, সে চলে গেছে। জেমির মৃত্যুর পর আহমদ আল সাকার কিলার্নি থেকে ডাবলিনে চলে যায় এবং সেখান থেকে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি টিকিট কিনে তুরস্কের ইস্তাম্বুলগামী একটা বিমানে ওঠে। তো জেমির 13 বছরের মেয়ে তার মায়ের মরদেহ পায় তাদের শোবার ঘরে। ঘটনার পর জেমির মরদেহ রাষ্ট্রের ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় এবং ময়নাতদন্তে দেখা গেছে যে জেমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং একই সঙ্গে তার শরীরে, মাথায় এবং বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তো এই তথ্য প্রকাশের পর পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে এবং প্রশ্নটা হলো যে কে এই জেমি কার্নিকে হত্যা করেছে। মার্কিন নাগরিক, আয়ারল্যান্ডে বসবাসকারী জেমি কার্নি, তাকে কেন হত্যা করা হয়েছে এবং কে হত্যা করেছে। তো জেমির সঙ্গে যেই ব্যক্তিটি একই বাড়িতে থাকতো, সেই ব্যক্তির নাম আপনাদেরকে আমি আগেই বলেছি, আহমদ আল সাকার, কিন্তু সে লাপাত্তা। তো দর্শক, পুলিশ এই হত্যাকাণ্ড নিয়ে একটা সম্ভাব্য টাইমলাইন তৈরি করেছে এবং সেই তথ্য অনুযায়ী আহমদ আল সাকার হত্যাকাণ্ডের পর কিলার্নি থেকে ডাবলিনে চলে যায় এবং ডাবলিন থেকে বিমানে করে তুরস্কের ইস্তাম্বুলে চলে যায়। তো দর্শক, প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশে হত্যাকাণ্ড ঘটে, কিন্তু সব ঘটনা আন্তর্জাতিক সংবাদ হয় না। তাহলে এই ঘটনাটি কেন এত আলোচিত? এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, নিহত ব্যক্তি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। দ্বিতীয়ত, ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের একটা শান্ত, স্নিগ্ধ, সুন্দর শহরে। তৃতীয়ত, তদন্তে যাকে খুঁজছে পুলিশ, সেই ব্যক্তিটি দেশ ছেড়ে চলে গেছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুইজন মানুষ একে অপরের
অপরিচিত ছিল না, তারা একসঙ্গে বসবাস করত, তাদের সঙ্গে সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ এবং তারা বিবাহিত বলেও জানা গেছে। তো একটি হত্যাকাণ্ডের খবর সচরাচর আমরা কয়েক মিনিটে বলতে পারি, কিন্তু প্রতিটি মানুষের মৃত্যুর পিছনে, বা যদি আমরা এই হত্যাকাণ্ড বলি আর কি, সেই হত্যাকাণ্ডের পিছনে একটা দীর্ঘ পটভূমি থাকে। কেউ কাউকে হুট করে মেরে ফেলে না, তাই না? থাকে সেখানে অসংখ্য সিদ্ধান্ত, থাকে সম্পর্ক, থাকে বিশ্বাস, থাকে স্বপ্ন, এবং সর্বোপরি যেটা থাকে সেটা হলো একটা ভুল, মস্ত বড় ভুল। আর কখনো কখনো কিছু রেড ফ্ল্যাগস থাকে, সতর্ক সংকেত থাকে, যেগুলি মানুষ গুরুত্ব দেয় না, এবং জেমি কার্নির ক্ষেত্রেও সেইটাই ঘটেছে ধারণা করা যায়। তো আমাদের বাংলাদেশে হিন্দু মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি, পরিবারের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অনেক সতর্ক সংকেত থাকে, কিন্তু তারা সবাই বলে এটা আমার মেয়ের বেলায় হবে না, বা মেয়েরা বলে এটা আমার বেলায় হবে না, আমার অমুক, আমার জান তো একদম পুরাটাই জান পাখি, মানে আমার কোনো ক্ষতি করবে না, আমার জান পাখি তো মোল্লা না। কিন্তু দেখা যায় যে দিন শেষে যা ঘটে সেটা তো আমরা প্রায় প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই জেমি কার্নির ক্ষেত্রে যা যা ঘটেছে সেগুলির উত্তর খুঁজতে হলে আমাদেরকে সময়ের চাকাটা কয়েক বছর পিছিয়ে নিতে হবে, ফিরে যেতে হবে নিউ ইয়র্কে, যেখানে জেমি কার্নির জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। তিনি ছিলেন একজন মা, একজন পেশাজীবী। তিনি থাকতেন নিউ ইয়র্কের খুব প্রসিদ্ধ অবস্থাশালী একটা সুন্দর এলাকা ওয়েস্টচেস্টার কাউন্টিতে, এবং সেই জীবন তাকে নিয়ে যায় আয়ারল্যান্ডের কিলার্নিতে। এই মহিলা একটি হেলথ কেয়ার কোম্পানিতে কাজ করত কোঅর্ডিনেটর হিসাবে, সুতরাং শিক্ষিতা এবং ভালো রোজগার করতো বোঝা যাচ্ছে আর কি। তবে সেই আয়ারল্যান্ডের কিলার্নিতে যাওয়ার পরে পরিচয় হয় আহমদ আল সাকারের সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় এমন একটা সম্পর্ক যার শেষ অধ্যায় লেখা হয় ডেথ সার্টিফিকেটে। তো জেমি প্রথমে আয়ারল্যান্ডে গিয়ে সেইখানে একটা আইরিশ ব্যক্তিকে বিয়ে করেছিল, যদিও সেই বিয়েটি টিকে নাই, কিন্তু তারপরেও সে আয়ারল্যান্ডের পরিবেশ, আয়ারল্যান্ডের প্রকৃতি, আয়ারল্যান্ডের মানুষ এসবের প্রেমে পড়ে যায়। আবার এই জেমি কার্নির আরেকটা গুণ ছিল, সেটা হলো সে মানবিক অনেক কাজকর্মের সাথে জড়িত ছিল, মানুষের মানব অধিকার নিয়ে সোচ্চার ছিল, সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার ছিল, তৃতীয় লিঙ্গ, দরিদ্র, মানে একটু একটু কমিউনিস্ট টাইপের হয়তো ছিল আর কি, মুক্তমনা ছিল। তো সেই জায়গায় পরিচয় হয়েছে এই আহমদ আল সাকারের সাথে। একটি ফিলিস্তিনিদের পক্ষের একটা প্রতিবাদ সমাবেশে, ইসরায়েলের বিপক্ষের এক প্রতিবাদ সমাবেশে, হয়তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন বেশ কিছু প্রতিবাদে অংশ নিয়েছে, এবং সেইখানে তাদের মধ্যে পরিচয় হয়েছে, এবং পরিচয়ের পরে যেটা আমরা জানা যাচ্ছে যে হয়তো প্রণয়, মানে বিয়ে করেছে, যদিও বিয়ের কোনো আনুষ্ঠানিক কোনো প্রমাণাদি পাওয়া যায়নি, কিন্তু এই আহমদ আল সাকার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে পোস্ট দিয়েছে যে তারা নাকি ধর্মীয় রীতিতে, ইসলামিক নীতিতে বিয়ে করেছে। তো যাই হোক, তো সেই মেয়েটি কিন্তু সেইখানে গিয়েছিল 2021 সালের মে মাসে, নিউ ইয়র্ক ছেড়ে আয়ারল্যান্ডে চলে যায়, এবং সেইখানে ওই কিলার্নি শহরে থাকা শুরু করে, এবং সেইখানে তার এই ফিলিস্তিনি আহমদ আল সাকারের সাথে পরিচয় ঘটে, যেই ব্যক্তিটির বয়স 28 বছর। এই ব্যক্তিটি জর্ডান থেকে আয়ারল্যান্ডে এসেছিল, এবং একই সঙ্গে সে জানায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বোঝা যায় যে সে একজন ফিলিস্তিনি।
তো 2024 সালে আহমদ আয়ারল্যান্ডে আন্তর্জাতিক সুরক্ষা বা আশ্রয়ের আবেদন করেন, অর্থাৎ আয়ারল্যান্ডে এসে সে অ্যাসাইলাম নিছে, পলিটিক্যাল অ্যাসাইলাম, যে তার জীবন নিরাপদ না তার দেশে। কিন্তু এই মেয়েকে খুন করার পরে সে কিন্তু তার দেশেই ফিরে গেছে। সুতরাং এই অ্যাসাইলাম ট্যাসাইলাম যে কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু কার্যকর, এটা আপনারা বুঝেন। তারা বিভিন্ন গল্প গিয়ে বলে তাদের দেশে এই করতে পারে না, সেই করতে পারে না। তারপরে যখন অ্যাসাইলাম হয়ে যায়, তারপরে যেই দেশে যায় সেই দেশেও তারা যেই জিনিসগুলি নিয়ে মানে তাদের অভিযোগ ছিল যে সেইখানে আমাকে জোর করে ধর্ম পালন করতে বলে, আমাকে মানে মহিলাদের অত্যাচার করে, আমার বউয়ের ওপর এই সেই নানান গল্প গুজব করে। কিন্তু তারা যখন থিতু হয় আর কি, তারা তখন তাদের সেই পুরানো জিনিসটাই আবার এস্টাবলিশ করতে চায় নতুন দেশে। তো যাই হোক, আয়ারল্যান্ডে এই আহমদ আল সাকারের আবেদন প্রথমে রিজেক্টেড হয়, তারপরে সে সেইখানে আপিল করে এবং সেই আপিল চলাকালীন সময়েই এই মেয়েটির সাথে দেখা কথা। তো তারা একই সঙ্গে একই বাড়িতে বসবাস শুরু করে। জেমির 13 বছরের মেয়ে সেই বাড়িতেই থাকতো। তারপরে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে বিভিন্ন তথ্যে জেমি এবং আহমদ ইসলামী ধর্মীয় রীতিতে বিয়ে করেছে বা নিকাহ সম্পন্ন করেছে। তারা একটা মসজিদে গিয়ে বিয়ে করেছিল, তবে এই আইনি কোনো নিবন্ধন এই বিয়ের হয় নাই, অর্থাৎ ওই কিভাবে কি করছে এরাই জানে। তো তদন্তের সময় একটা বিশেষ জিনিস সামনে চলে আসে যে এই হত্যাকাণ্ডের প্রায় 1 সপ্তাহ আগে আহমদ জেমির কাছে প্রায় $6,000 চেয়েছিল এবং এই অর্থের উদ্দেশ্য কি ছিল, বা জেমি সেই টাকা আহমদকে দিয়েছিল কিনা, বা এই টাকা নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ হয়েছিল না, ঝগড়া হয়েছিল কিনা জানি না, এগুলির কোনো উত্তর কিন্তু পুলিশ দেয়নি বা আমরাও জানি না। তারপরে আসে জুলাইয়ের 7 তারিখ ওই কিলার্নির বাড়িতে আয়ারল্যান্ডে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির শোবার ঘরে লাশ পড়ে আছে। ফরেনসিক ইনভেস্টিগেশনে নিশ্চিত করা হয় জেমির মৃত্যু হয়েছে শ্বাসরোধে এবং তার অন্যান্য আঘাতও পাওয়া যায়। সন্দেহভাজন আহমদ আল সাকার লাপাত্তা। তো এই মামলাটি এখন আর আয়ারল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা আন্তর্জাতিক মামলার মতো হয়ে গেছে আর কি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মন্তব্য ছড়িয়ে পড়েছে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। অনেক মানুষ রাজনৈতিক, ধর্মীয় বা অভিবাসন সংক্রান্ত বিতর্ক তুলেছে, মুসলমান বিরোধী কথা বলতেছে ইমিগ্রেন্ট বিরোধী কথাবার্তা। তো এই যে জেমি কার্নি নিউ ইয়র্ক ছেড়ে আয়ারল্যান্ডে এসেছিল একটা নতুন জীবনের আশায় তার মেয়েকে নিয়ে, এবং বিশ্বাস করেছিল মানুষকে, বিশ্বাস করেছিল তার ভালোবাসার মানুষকে। তো বিশ্বাস করেছিল যে সে নতুনভাবে শুরু করতে পারবে। আজকে সেই গল্প শেষ হয়েছে একটি হত্যাকাণ্ডের তদন্ত দিয়ে। একজন মা আর নেই, একটা কিশোরী মেয়ে তার মাকে হারিয়েছে আজীবনের জন্য। একটা সিদ্ধান্তের ক্ষেত্রে বাস্তবতা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমেরিকান একজন মেয়ে মিডল ইস্টের একজন মুসলমানকে বিয়ে করা, এটা কি শুধুই একটা মামুলি বিষয়? এই আমেরিকায় যেইভাবে বড় হওয়া মেয়েটি, তার ফ্রি লাইফস্টাইল, তার মেয়ের ফ্রি লাইফস্টাইল, তাদের ধর্মীয় চেতনা এবং সামাজিক মূল্যবোধ, এসবের কি কোনো বিবেচনা করা হয়েছিল? তারা ধর্মীয় বিয়ে করতে গেল, তো তো যদি ধর্মীয় বিয়ে হয়, কেন এই মেয়েটি তার ছেলের ইসলাম ধর্ম মতে বিয়ে করতে গেল? যখন ইসলামী বিয়ের কথা উঠেছে, নিকার কথা উঠেছে, সে কেন বলতে পারলো না যে আসো আমাদের চার্চে গিয়ে বিয়ে করি বা আমাদের সিনাগজে গিয়ে বিয়ে করি? না, বিয়ে করতে হবে মসজিদে শরীয়ত অনুযায়ী। তো এইটা কি ইকুয়াল রিলেশনশিপ ছিল? এগুলি কি রেড ফ্ল্যাগস ছিল না?
মেয়েটি মানবাধিকার নিয়ে সোচ্চার ছিল, এটা সবাই জানি আমরা। মানবাধিকার মানে শুধু মুসলমান বা ফিলিস্তিনিদের অধিকার না, মানবাধিকার মানে সমকামীদের অধিকার। আমরা জানি যে মুসলিমরা সমকামীদেরকে, ট্রান্সজেন্ডারদেরকে, থার্ড জেন্ডারদেরকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না, অথচ এই মেয়েটি কিন্তু এদের অধিকার নিয়েও সোচ্চার ছিল। তারপরে নারীর অধিকার সম্পর্কে, নারীরে তো তারা সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু ওই যে মানে এখন সেই নারী মানে জেমি, সে কি নিজেকে এই সম্মানিত ভেবেছে কিনা সেটাও একটা দেখার বিষয়। তারপরে এখানে ইহুদিদের অধিকার আছে, তো যারা নাকি হামাসকে সমর্থন করে তারা তো ইহুদিদেরকে সমর্থন করে না। সো এই জিনিসগুলি কিন্তু গুরুত্ব বহন করে যে আহমদ আল সাকারের অনুভূতি একপাক্ষিক এবং এই মেয়েটি জেমির অনুভূতি কিন্তু বহুপাক্ষিক। তো এগুলি কি একসাথে মিশে কিনা সেটা তাদের ভাবা দরকার ছিল। এখন আমার কথা হলো যে ইয়েস, আহমদ আল সাকুরের অনুভূতির প্রতি জেমি সংবেদনশীল ছিল, ফিলিস্তিনদের অধিকার নিয়ে কথা বলতো, সব কিছুই ঠিক আছে, কিন্তু জেমির যেই মানে মানসিকতা, মন মানসিকতা, সেই রকম মন মানসিকতা কি এই আহমেদ ধারণ করত, বা সেই মন মানসিকতা কি আহমেদ সাপোর্ট করত? যে ওকে, জেমি সাপোর্ট করে সমকামীদেরকে, তাহলে আহমেদ কি সমকামী সাপোর্ট করতো? আহমেদ সমকামী সাপোর্ট করলে তো সে খারিজ হয়ে যাবে। সো এই জিনিসগুলি কি তারা এই সম্পর্কে ঢোকার আগে ভেবেছিল? আর সবচেয়ে বড় কথা যে জেমি পুরুষ, মহিলা, মানুষ, ছেলে, বুড়ো সবাইকে সমানভাবে দেখত, যে মানুষ সবার সমান অধিকার। কিন্তু আহমেদ কি নারীকে সমান মানুষ বলে গণ্য করত? তা আমি জানি না এই হত্যাকাণ্ডের পিছনে কি আছে, বাট দেয়ার আর রেড ফ্ল্যাগস এভরিওয়্যার। এবং সেটা এমন না যে আহমেদ রেড ফ্ল্যাগ আপনার সামনে উড়াতে থাকবে। এগুলি রেড ফ্ল্যাগস হয়েছে তাদের সংস্কৃতি, তাদের জীবনধারা, তাদের সাথে 1-2 দিন চললেই আপনি বুঝতে পারবেন যে তারা কি সকলের অধিকার সচেতন, নাকি তারা শুধুমাত্র নিজের অধিকার নিয়ে কথা বলে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।